নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমি ডাক্তার সুমাইয়া পারভীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের গাইনোকোলজিক্যাল সাবজেক্ট নিয়ে আমি হাজির। আজকের আলোচনার বিষয় ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্টের মেডিকেল টার্ম হচ্ছে পিসিওএস। আপনারা স্ক্রিনে সম্ভবত দেখতে পাচ্ছেন পিসিওএস। এটা এই মেডিকেল টার্মের সাথে আমরা সবাই পরিচিত। আমরা যেহেতু এখানে মেডিকেল স্টুডেন্ট, প্র্যাকটিশনার সবাই আছি উপস্থিত, আমরা জানি পিসিওএসটা কি। এটা একটা বেশ অনেক বড় টপিক, মেডিকেল টার্ম অনেক বড়। একটা ক্লাসে কনজিউম করা সম্ভব না, যেহেতু আমরা সবাই জানি, অল্প বিস্তর বেশি সবাই জানি। এই জন্য সহজভাবে, যতটুকু না বললেই না এবং সহজভাবে বললে যেন বোঝা যায় সেরকম করে বলার চেষ্টা করব। তারপরও যদি কোথাও কোনো লাগে, প্রবলেম মনে হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এইগুলা তো সকল হতেই থাকে না। যেমন আগে আমরা জানতাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখন এটা দেখলাম যে সব জার্নালে, সব স্টাডিতে, মেডিকেল টার্মস নামে সবগুলাতে ওভারি সিনড্রোম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো প্রথমেই আমি লিখে রাখি, নাওএডেজ PCOS is one of the commonest diseases of women. মহিলাদের মধ্যে এই রোগটা খুবই কমন, বর্তমান সময়ে খুবই একটা কমন একটা ডিজিজ। তো পিসিওএস কে আবার পিসিওডিও বলা হয়। পিসিওএস হচ্ছে একটু বড় সিনড্রোম, মানে অনেকগুলা সিমটমের সমাহার বা একত্রীকরণ। আর ডিজিজ মানে একটু ছোট করে বলা, কিন্তু একই জিনিস, পিসিওএস বা পিসিওডি। এটা নিয়ে কোনো কনফিউশন আর থাকবে না আশা করি। এটাকে মূলত লাইফস্টাইল ডিজিজও বলা হয়। পিসিওএসটাকে আমরা, ওভারিয়ান সিস্টটাকে লাইফস্টাইল ডিজিজ বলা হয়। কেন বলা হয় আস্তে আস্তে জানবো, পরবর্তী স্লাইডগুলোতে আছে এগুলা। পিসিওএসকে কেন লাইফস্টাইল ডিজিজ বলা হয়? পিসিওএস মূলত ফিমেল হরমোনের একটা ডিসব্যালেন্স। এখানে আমি ছোট করে লিখলাম আর দুটো ছবিও দিলাম সাথে। যেমন PCOS is a set of symptoms caused by women's hormones. It affects the ovary. ফিমেল হরমোন গুলাই মূলত দায়ী এই ওভারিয়ান সিস্টের জন্য। তো মেইলি হরমোন বা ফিমেল হরমোন গুলা কি, সেগুলোও জানবো আস্তে আস্তে করে। তো এই কিভাবে এই আমাদের যে হরমোন গুলা, মহিলাদের ফিমেল হরমোন গুলা কিভাবে রিপ্রোডাক্টিভ এইজে খেলা করে এবং কিভাবে করে লাইফটাকে সুন্দরভাবে চালায় নিয়ে যেতে সাহায্য করে, এইগুলা আমরা আগের ক্লাসেও আলোচনা করছি। যেমন যখন আমরা হাইপারথাইরয়েডিজম নিয়ে কথা বললাম, হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা বললাম, তখনও কিন্তু এই হরমোন নিয়ে অনেক কথা হয়েছে। তো এই পিসিওএস মহিলাদের রিপ্রোডাক্টিভ এজে হয়ে থাকে। রিপ্রোডাক্টিভ এজ বলতে আমি মেনার্কি টু মেনোপজের যে এজটা, সেটাই মূলত হচ্ছে রিপ্রোডাক্টিভ যে মেইন, এই যে হরমোনগুলোর যে মেইন কাজ, যে বাচ্চা জন্ম দেওয়া, গর্ভধারণ করা, এই কাজটা মূলত এই এজের মধ্যে হয়। শুরু হয়, একটা সময় ছিল 12-13 এজ থেকে শুরু হয় মেনার্কি, কিন্তু এখন এটা 8-9 চলে আসছে। এত হয়, আগে ছিল যেটা 50 to 55, এখন সেটা কমে কমে ধীরে ধীরে 45-এ চলে আসছে। এখন ম্যাক্সিমাম পেশেন্টরা আসে যখন তাদের এজ নাকি 38, মানে 38 বছর বয়স থেকেই তারা মেনোপজাল যে সিমটমস গুলা থাকে সেগুলা তারা নিয়ে আসেন। আমি যেহেতু মহিলা ডাক্তার, তো আমার কাছে এগুলো পেশেন্ট বেশি আমাকে দেখতে হয়, পাই। তো ওনারা দেখা যায় 38 বছর বয়স থেকেই মেনোপজাল যে সিমটম গুলা থাকে, যখন মেনোপজ হবে ওই সিমটম গুলা তারা নিয়ে আসে। তো একটা সময় দেখা যায় তখন থেকে তাদের অল্প অল্প করে এমিনিয়ে শুরু 45 ইয়ার্সেই মেনোপজটা চলে আসে।
এই হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ। এই বয়সে গর্ভধারণ, সন্তান জন্ম দেওয়া, এই কাজগুলো চলে। তাহলে সংক্ষেপে যদি আমরা পিসিওএস কে বলি, পিসিওএস হচ্ছে একটা কমপ্লেক্স এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার। এই ডিসঅর্ডার দিয়ে ওভারিতে ইফেক্ট করে এবং ওভারিকে সিস্টিক বানায়। পলিসিস্টিক বলতে, পলি মানে অনেকগুলো, মানে দুইয়ের অধিক, একের অধিককে বলে পলি। আর সিস্ট মানে তো আমরা জানি ফ্লুইড ফিল স্যাক, এটাকে সিস্ট বলে। ওতে ওভারি, আর সিতে এসপেস সিনড্রোম বা ডিতে ডিজিজ, পিসিওএস। তো এই পলিসিস্ট ওভারিতে একটা দুইটা সিস্ট হয় না, বেশ অনেক সিস্ট হয়। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ছবি রাখছি বাম পাশে যে ছবিটা, এটা হচ্ছে ফিমেলদের যেই রিপ্রোডাক্টিভ অর্গানের একটা অংশ, ইউট্রাস, তার সাথে দুটা ফ্যালোপিয়ান টিউব এবং সেই সাথে দুটা ওভারি দেখতে পাচ্ছেন সবাই, তাই না? এই ওভারি গুলাতে একটাতে দেখানো হচ্ছে কিভাবে ওভুলেশন হচ্ছে, আর আরেকটাতে দেখানো হচ্ছে যে এখানে কিভাবে সিস্ট গুলা গ্রো করে দেখা যাচ্ছে। তো এগুলা নিয়ে ডিটেলস আলাপ করব। এখানে পাশে ডান পাশের যে ছবিটা, এটাতে দেখেন এটা কিন্তু অ্যাকচুয়াল একটা ওভারি, এবং এটাকে ডিসেকশন করার পর যেই লুকটা আসে আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে, যে কাটার পরে এখান থেকে যে ফ্লুইড ফিল স্যাক গুলা, যে সিস্ট গুলা, ওগুলো তো কাটা পড়ছে, ওই যে দেখেন সেটা লিকুইডটা বা যে ফ্লুইডটা সেটাও শো করতেছে ছবিতে। এটা একটা অ্যাকচুয়াল ছবি। তারপরে আমরা আরো বলি, এই ওভারি গুলা মহিলাদের যে ডানে বামে ফ্যালোপিয়ান টিউবের সাথে যে দুইটা ওভারি থাকে, হ্যাঁ, এই দুইটা ওভারি মূলত অনেকগুলা এগ কন্টেইন করে। এটাকে এগ কন্টেইনার বা এগ স্টোরও বলা হয়। একজন মহিলা সারা জীবনে যে পরিমাণ এগ রিলিজ করবে, হ্যাঁ, তার এই সবটুকু এই ওভারিতেই স্টোর করা থাকে। কি হিসাবে? সেটা ফলিকল হিসাবে থাকে। ওভারিতে ফলিকুলগুলা ইমেচিউর থাকে, মানে ছোট 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 ফলিকুলের মতো থাকে ওভারিগুলা, এই ওভারিতে ডিমগুলা। তো এইগুলা ম্যাচিউর কিভাবে হয়? এগুলা ম্যাচিউর হয় আমাদের যে ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের যে ইন্টেরিয়র পার্টের থেকে যখন এফএসএইচ, এলএইচ হরমোন সিক্রেট হয়, তা ব্লাডের মাধ্যমে ওভারিতে পৌঁছায়। আর ওভারিতে পৌঁছানোর পরে সেই হরমোনের মাধ্যমে এই ফলিকলগুলা, মানে ভেতরে যে এগ গুলা কন্টেন করছে, এইগুলা সব ম্যাচিউর হতে থাকে। তো পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে একটু বলি। এখানে আমি রাখা আছে যে পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায়? আমাদের ব্রেইনে, হিউম্যান ব্রেইনের যেই মিডলে, একদম মিডলে ছোট্ট একটা গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। তার উপরে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস জিএনআরএইচ হরমোন রিলিজ করে। সেখান থেকে সিগন্যালিং হয় পিটুইটারিতে, পিটুইটারি থেকে আবার এফএসএইচ আর এলএইচ রিলিজ হয়, রিলিজ হয়ে ব্লাড স্ট্রিম দিয়ে ওভারিতে পৌঁছায়। তো এই হরমোন যখন ওভারিতে যায় পৌঁছায়, তখন এগুলো আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকে। এক পর্যায়ে যখন এই এফএসএইচ এলএইচ এর একটা মাত্রা যখন পৌঁছে যায়, তখন ফলিকল কি করে? নিজের থেকে আবার সেখানে ইস্ট্রোজেন সাপ্লাই করে। এই সার্কেলটা একটু যদি মাথায় চলে আসে, তাহলে পরবর্তীতে আর প্রবলেম মনে হবে না, যে বুঝতে কষ্টও হবে না। তো এই এফএসএইচ এলএইচ তো রিলিজ করলো পিটুইটারি, তারপরে একটা পর্যায়ে ফলিকল গুলো আবার ইস্ট্রোজেন সাপ্লাই করতে থাকে, ইস্ট্রোজেন রিলিজ করতে থাকে। কোথায়? এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে আর এগের মধ্যে। তো দেখা যায় যে এই ফলিকুলের জন্য এক সময় গিয়ে একটা আরো ম্যাচিউর হয়ে ওভুলেশন হয়। আগের ছবিতে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে একটা ডিম ওখান থেকে, ফলিকুল থেকে রিলিজ হয়ে আসতেছে, এখান থেকে রিলিজ হয়ে বের হচ্ছে, এটাকে বলে ওভুলেশন। তো এখন এখানে যদি এস্ট্রোজেন সাপ্লাই না হতো, ফলিকল যদি এস্ট্রোজেন সাপ্লাই না করতো, তাহলে কিন্তু ওভুলেশনও হতো না। আবার ওইদিকে ইউটেরাসের যে লাইনিংটা হয়, এন্ডোমেট্রিয়াল লাইনিং বা প্রলিফারেশন যেটা হয়, সেটাও হতো না। না হলে কি হতো? অ্যানোভুলেশন হতো, মানে ওভুলেশন হতো না এবং মেনস্ট্রুয়েশনও আসতো না। আর মেনস্ট্রুয়েশন না হলে তো ইনফার্টিলিটি হওয়ার চান্সেস খুবই বেড়ে যায়, মানে ইনফার্টাইল। যার মেনস্ট্রুয়েশন রেগুলেশন নাই, সে তো ইনফার্টাইল, কারণ তার তো ওভুলেশন হচ্ছে না, এগ আসতেছে না। তাহলে ওভুলেশন না হলে, এগ না আসলে ফার্টাইল হওয়ার চান্সেস নাই।
তো এখানে যখন একটা সুস্থ এগ, যখন এখানে তো অনেকগুলা সিস্ট থাকে, ওইগুলা সবগুলাই কিন্তু অল্প অল্প করে ম্যাচিউর হতে থাকে, যেটা আহ, একদম পরিপক্ক হয় বা ম্যাচুরিটি ভালোভাবে হয়, সেটাই রিলিজ হয়ে ওভুলেশনের মাধ্যমে ফ্যালোপিয়ান টিউবে চলে যায়। ওখানে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে অপেক্ষা করতে থাকে যে ফার্টিলাইজ হওয়ার জন্য যখন অপেক্ষা করে, হলে তো ভালো কথা, আর না হলে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ইউট্রাসে চলে যায়। তো নেক্সট যে মেনস্ট্রুয়েশনের যে সাইকেল থাকে, ওই সাইকেল অনুযায়ী, যেই ডেট অনুযায়ী মেনস্ট্রুয়েশন শুরু হলে পরে দেখা যায় যে ইউটেরাইন যে একটা লাইনিং হয়েছিল এস্ট্রোজেনের জন্য, সেই লাইনিংটা এবং যেই একটা ফ্যালোপিয়ান টিউব হয়ে ইউট্রাসে আসছিল সেটা সহ শেডিং হয়ে যায়, মানে ঝরে যায়। তো এইভাবেই মূলত হচ্ছে এই যেই একটা বের হলো, ফার্টাইল হলো না, তো মেনস্ট্রুয়েশন সাইকেল এইভাবেই মূলত চলতে থাকে প্রত্যেক মাসে। 28 ডেজের একটা সাইকেল এইভাবে প্রত্যেক মাসের এক্সাক্ট ডেটে না হলেও হয়তো বা 2-1 দিন আগে বা পরে এরকম হয়ে থাকে। এভাবে মেনস্ট্রুয়েশনের একটা সাইকেল চলতে থাকে মহিলাদের, যতক্ষণ পর্যন্ত না ওই ওভুলেশন হওয়ার পর একটা যদি ফার্টাইল না হয়, আর যদি ফার্টাইল হয়ে যায় সেক্ষেত্রে সেটা সরি ইউট্রাসে গিয়ে বসে তখন আর মেনস্ট্রুয়েশন হয় না, এটা তখন প্রেগন্যান্সির দিকে চলে যায়। তো আমরা এখন দেখতেছি এখানে এই ছবিটাতেই দেখেন যে একটা ওভুলেশন হওয়ার পর একটা এগ রিলিজ হলো, বাকিগুলা কিন্তু অল্প স্বল্প রয়ে গেল। তো এই যেগুলা রয়ে গেল, ওগুলোও কিন্তু যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন এগুলো নিজে নিজে ডিজলভ হয়ে যায়, মিশে যায়, বা মেনস্ট্রুয়েশনের সাথে সাথে বের হয়ে যায়। যদি না বের হয় তখনই ওই ফ্লুইড ফিল স্যাকগুলা, মানে ছোট ছোট থলিগুলা সিস্ট রূপে ওখানেই থেকে যায়। আর যখন এগুলা থেকে যায়, ওইটাকেই তো সিস্ট বলে। আর ওই তখনই দেখা যায় ওখান থেকে এস্ট্রোজেন বা অন্যান্য যে হরমোনের যেই কানেকশন থাকে, সিগন্যালিং থাকে, সিক্রেশন থাকে, এগুলা সব মানে ঝামেলা শুরু হয়ে যায় বা প্রবলেমেটিক হয়ে যায়। তো এইভাবে করে যদি এখানে সিস্ট রয়ে গেল, ওইদিকে ওভুলেশন হলো না, ওদিক থেকে যখন পিটুইটারি আবার তার এফএসএইচ এলএইচ পাঠাচ্ছে, এগুলো ঠিকভাবে কানেক্ট করতে পারছে না, ইস্ট্রোজেন আসতে পারতেছে না, মানে এই ফলিকল রিলিজ করতে পারতেছে না, তখন দেখা যায় এইভাবে করে এমিনোরিয়া চলে আসে আর ওভারিটা সিস্টিক হয়ে যায়। তো এস্ট্রোজেন নিয়ে কথা বলতেছিলাম। এস্ট্রোজেনটা হচ্ছে ফিমেল হরমোন, মূলত এটা পুরুষদের মধ্যেও আছে অল্প স্বল্প, কিন্তু মূলত এটা ফিমেল হরমোন। এই হরমোনটা যদি আবার পুরুষদের মধ্যে বেড়ে যায় তখন কিন্তু তাদের আবার মেয়েলি স্বভাব চলে আসে, আবার ব্রেস্টের মধ্যেও গ্রোথ দেখা যায়, যেটাকে গাইনোকোমেস্টিয়া বলে। আচ্ছা, ওইটা পুরুষদের পার্ট, আমরা ওইখানে না গেলাম। আজকে আমরা এস্ট্রোজেন নিয়ে একটু কথা বলি। তো এস্ট্রোজেন যদি ঠিকভাবে রিলিজ না হয় তাহলে ইউট্রাসের লাইনিংটা হচ্ছে না, আর মেনস্ট্রুয়েশনের শেডিংটাও হচ্ছে না। তাহলে এইটা কতটুকু জরুরি আমরা এখানে বুঝতে পারতেছি। আচ্ছা, তার পরবর্তীতে যে আরেকটা স্লাইড, এখানে অল ইন ওয়ান স্লাইড, আমি এই কথাটা লিখছি এই জন্যে যে এই স্লাইডটা বুঝলে পিসিওএস নিয়ে বোঝার আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথম রোতে কি দেখি আমরা এখানে, এনভায়রনমেন্টাল টক্সিনস। বর্তমানের যে আমাদের আবহাওয়া বা আমাদের পরিবেশ, সবটাই তো টক্সিসিটিতে ভরা। যেমন সিম্পলি যদি বলি, আমাদের বাংলাদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ, এখন কিন্তু আমরা ষড়ঋতু পাচ্ছি না। যেমন গরম শুরু হয়েছে, গ্রীষ্মকাল এখনো, এই যে বর্ষাকাল চলে আসছে, যে হিট কমে যাওয়ার কথা সেই হিট কিন্তু এখনো কমেনি। এই জলবায়ুর যে এইগুলা চেঞ্জেস গুলা আলটিমেটলি কিন্তু আমাদেরকেও ইফেক্ট করে, মানে হিউম্যান বডিকেও ইফেক্ট করে। তো এইখানে একটা টক্সিসিটি রয়ে গেল। জেনেটিক, দ্বিতীয়ত আছে জেনেটিক প্রিডিসপোজিশন। জেনেটিক প্রিডিসপোজিশন বলতে যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন তো আমরা কেস হিস্ট্রি নেই, তো তখন আমরা জিজ্ঞেস করি যে ওনার যে এরকম পলিসিস্টিক ওভারি হয়েছে, তো ওনার পরিবার আর কারা আছে কিনা। তখন দেখা যায় হিস্ট্রিতে পাওয়া যায় হয় মায়ের ছিল, বোনের আছে, ছোট বোনের অথবা খালা, এরকম কারো না কারো থেকে থাকে, মানে পাওয়া যায় এরকম হিস্ট্রি। তো এটা জেনেটিক্যালি চলে আসতে পারে। তৃতীয়তে আসতেছে গাট গাট ডিসবায়োসিস। গাট ডিসবায়োসিস বা গাট ডিসব্যাকটেরিওসিস। আমাদের তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্র্যাক্ট, হ্যাঁ, জিআই ট্র্যাকের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে। এইখানেও যদি কোনো রকমের ঝামেলা হয়
তখনও কিন্তু এই পিসিওএস গ্রো, মানে এটা কিন্তু একটা চেইন, পুরা পিটুইটারি থেকে ওভারি পর্যন্ত একটা চেইন ওয়াইজ আসে। এখানে যে গাটের যেই স্টিমুলেশনস গুলা থাকে, স্টিমুলাই গুলা থাকে, এগুলো কিন্তু অনেক হেল্পফুল। তো এখানে যদি কোনো সমস্যা হয় তখনও এইরকম বড় প্রবলেমস আমরা ফেস করতে পারি বা পেশেন্ট ফেস করতে পারে। এখানে তারপর আসতেছে ডায়েট বা লাইফস্টাইল। খাবার দাবারের কথা তো আজকাল আর কিছু বলার নাই, আমরা প্রসেসড ফুড খাই, ফাস্ট ফুড, রিচ ফুড এগুলো তো খাচ্ছি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না। তারপর আমরা খাচ্ছি, এই জন্যই আমাদের নানান রোগগুলা হচ্ছে। আর প্রথমে আমি বলেছিলাম যে লাইফস্টাইল ডিজিজ, আমাদের লাইফস্টাইল মানে খুবই দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কিরকম? আমরা অনেক রাত করে ঘুমাই, অথচ দেখেন রাতে ঘুমানোর কথা কিন্তু 10টা থেকে ভোর 3টা এই পর্যন্ত, বা 11টা থেকে ভোর 3টা, ওই সময়টাতে কিন্তু আমাদের ব্রেন পুরা বডিটাকে রিস্ট্রাকচার করে, সে তার নিজের ফুয়েল আবার ঠিক মতো রিস্টার্ট করে। আর ব্রেনের যেই হরমোনস গুলা, এদের কাজগুলো কিন্তু ওই সময়টাতেই হয়, অথচ আমরা সেই সময়টাতে জেগে থাকি। এই মডার্ন লাইফে আমরা সেই সময়তে জেগে থাকি আর অনেক বেলা করে ঘুমাই, আবার খাবার দাবারে তো থাকেই ঝামেলা। সব মিলে আমাদের এটা একটা লাইফস্টাইল ডিজিজ, মানে এখানে কি বলে এটাকে, সেডেন্টারি লাইফ। সেডেন্টারি লাইফের জন্য আমাদের এই সমস্যাগুলো আসতে পারে, এই জন্য এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। সেকেন্ড রোতে আসতেছে হরমোনাল ইমব্যালেন্স। এই যা বললাম সবগুলাই কিন্তু হরমোনকে ইনফ্লুয়েন্স করে। তো হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেল, ইমব্যালেন্স হয়ে গেল, এখানে কি আসতেছে, ওই যে পিটুইটারি থেকে এলএইচ এফএসএইচ আসার কথা, যে রেশিওতে আসার কথা ছিল তার থেকে হয়তো বেড়ে গেল, এফএসএইচ সিক্রেশন আরো কমে গেল। দ্বিতীয়তে আসতেছে হাইপার এন্ড্রোজেনিজম। এন্ড্রোজেন মহিলা পুরুষ উভয়েরই হরমোন, একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে। আরো আরো ডিটেলসে বলা যায়, কিন্তু আমি সংক্ষেপে বলছি। তো এন্ড্রোজেন যখন বেড়ে যায়, এটা তখন টেস্টোস্টেরন লেভেলকে বাড়ায় দেয়। টেস্টোস্টেরন কিন্তু আবার পুরুষদের হরমোন, মানে মেল হরমোন। আমরা জানি যদিও অ্যান্ড্রোজেন পুরুষদের যে হরমোনটা, সেটা টেস্টিস থেকে উৎপাদন হয়, তো এইটা অল্প স্বল্প মহিলাদের মধ্যেও থাকে। তো হাইপার অ্যান্ড্রোজেনিজমের জন্য টেস্টোস্টেরনটাও পিকে উঠে যায়। এখানে এই যে টেস্টোস্টেরন বেড়ে যায়, পুরুষালী ধাঁচের যেই কাজগুলা বা ফেসের যেই অবয়ব, এগুলা সব চলে আসে মহিলাদের মধ্যে এই টেস্টোস্টেরনের কারণে। যেমন এস্ট্রোজেন যদি পুরুষদের মধ্যে বেড়ে যায়, তাদের মধ্যে মেলি স্বভাব চলে আসে। ঠিক একই রকম যখন টেস্টোস্টেরন বেড়ে যায় মহিলাদের মধ্যে, তখন তাদেরও ঠিক একই অবস্থা হয়, যে ওই আমরা দেখতে পাই হার্সুটিজম, মানে ফেসে অবাঞ্ছিত লোম বা বাড়তি লোম থাকে পুরুষদের মতো। তারপরে আরো আরো দেখবো এগুলো আসতেছে। আরো কি কমে যায়, এদিকে টেস্টোস্টেরন তো বেড়ে গেল, কমে যাচ্ছে এসএইচ বিজি, মানে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, সেটা কমে যায়, তখন সেক্স ড্রাইভও কমে যায়। এটা গেল হাইপার এন্ড্রোজেনিজম। আর ইনসুলিন রেজিস্ট্যান্স, থার্ড কোশ্চেন আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের ওই যে লাইফস্টাইলের জন্য যে ইগুলা হয়, ইমব্যালেন্স গুলা আসে, তখন কি হয়, ইনসুলিন লেভেল, আমাদের প্যানক্রিয়াস যে ইনসুলিন সিক্রেট করে, এইটা গিয়ে গ্লুকোজটাকে ঠিক মতো মানে সেলে পৌঁছাতে পারে না। তখন কি হয়, প্যানক্রিয়াস আরো বেশি 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 ইনসুলিন সিক্রেট করে থাকে, তখন ইনসুলিন লেভেল পিকে উঠে যায়, মানে হাই হয়ে যায়, আর এদিকে গ্লুকোজ টলারেন্সটা কমে যায়। তো পিসিওএস পেশেন্ট যখন আসে, তখন কিন্তু তাদেরকে আমরা যখন টেস্ট করি, তখন তাদের কিন্তু আমরা দেখতে পাই ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস থাকে। আবার যদি তারা অ্যালোপ্যাথি ডাক্তার হয়ে আসে, মডার্ন মেডিসিন যদি খেয়ে আসে, তখন দেখা যায় তাদের মেডিকেশনের মধ্যে মেটফরমিন ছিল বা আছে, বা তারা সেবন করছে, এরকম থাকে। তো পিসিএস এই গেল এই ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা ক্লিনিক্যালি কি দেখি, পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা ক্লিনিক্যালি ফার্স্টে দেখি যে ওই পেশেন্টের ফেসের মধ্যে হার্সুটিজম। হার্সুটিজম একটু দেখে নিই, এই যে হার্সুটিজম, ফেসের মধ্যে অনেক পশম হয়ে যায়, যেটা নাকি ছেলেদের প্যাটার্ন বা পুরুষদের প্যাটার্ন, তাই না? এতগুলা পশম হয়ে যায়,
তো এটা তো তাও একটু সিম্পল দেখা যাচ্ছে, অনেকের একদম পুরুষালী ধাঁচের হয়ে যায়, যেটা খুবই বাজে দেখা যায়। তখন হয় তারা ঢেকে রাখে, নয়তো ছেটে রাখে, অথবা তারা যাদের সামর্থ্য থাকে তারা লেজার ট্রিটমেন্ট করে, এটাকে একদম জ্বালায় পড়ে দেওয়ার মতো মানে ট্রিটমেন্টও তারা নেয়, যেটা আলটিমেটলি তাদেরকে বড় হেলথ রিস্কে ফেলে দেয়। তো এখানে আরো কি আসতেছে, হার্সুটিজম, একনি। একনিও দেখলাম আমরা হার্সুটিজমের সাথে সাথে এখানে গালে কত একনি, দেখেন এখানে তার এই পেশেন্টের গালে কত একনি। এগুলো সেই মানে হরমোনের যে ইমব্যালেন্স, সেই ইমব্যালেন্সের জন্যই হয়, বিশেষত টেস্টোস্টেরন যখন বেড়ে যায়। তারপরে রিপ্রোডাক্টিভ ফিচারের মধ্যে আসে হচ্ছে এখানে এই অলিগো এমিনোরিয়া, এরকম মানে হয় অল্প স্বল্প মেন্সেস হবে, আর নয়তো দেখা যায় যে তার ইয়ে হয়, না এটা হচ্ছে না, দুঃখিত। আচ্ছা আমি বলে দিচ্ছি, শুনলে পরে বুঝতে পারবেন। এখানে অলিগো মানে কম কম মেনস্ট্রুয়েশন হবে, নয়তো ইয়ে থাকে, এমিনোরিয়া থাকে, মানে পিরিয়ড একদম হচ্ছেই না, এরকম হয়। কারণ অ্যানোভুলেশনের জন্য আমরা তো আগে শুনে আসছি, পড়ে আসছি, একটু আগে বলে আসছি যে কেন হচ্ছে এই ব্যাপারটা। তারপর আসতেছে এখানে মেটাবলিক ফিচার্স। এখানেও আমি যে প্রথম বললাম যে এই রোগটাই হচ্ছে একটা কমপ্লেক্স ডিজিজ। কিরকম, এন্ডোক্রাইনের একটা কমপ্লেক্স ডিজিজ, যেটা মেটাবলিজমকে, ব্রেন থেকে যখন যে কোনো একটা ফাংশন সেখান থেকেই যখন ডিসফাংশন শুরু হয়ে যাবে, এটা পুরো বডির মধ্যে যা ফাংশন থাকে সবগুলাতেই আস্তে 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 ডিসফাংশন করতেই থাকবে। তো এই গেল হার্সিটিজম, একনি। আর পেশেন্ট যখন আমাদের সামনে এসে বসে, তখন কিন্তু আমরা এটা দেখলে পরেও গেস করতে পারি যে তার মধ্যে যে যেই কি বলে ইমব্যালেন্স, এই হরমোনের যে ইমব্যালেন্স বা পিসিওএস তার মধ্যে আছে, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি পেশেন্টকে দেখা মাত্র। এবার আমরা একটু সিমটমটা দেখি, সিমটমস কি কি নিয়ে আসে পেশেন্ট। সিমটমস এর মধ্যে ওয়েট চেঞ্জেস এন্ড ট্রাবল লুজিং ওয়েট। প্রথমেই আসে ওবেসিটি। এত মানে হেলদি হয়ে যায় যে এই হেলথ আর তারা মানে কোনোভাবে কমাতে পারে না, ট্রাভেল লুজিং ওয়েট, এই স্বাস্থ্য আর কমাতে পারে না। এক্সেসিভ বডি হেয়ার গ্রোথ, একটু আগে তো দেখলাম হার্সুটিজম ছাড়াও পুরো বডিতে পশমের গ্রোথ বেড়ে যায়, অনেক লোমকূপ বেড়ে যায়। এক্সেসিভ বডি হেয়ার গ্রোথ, মুড চেঞ্জেস, হরমোনাল ইমব্যালেন্স হলে তো মুড চেঞ্জেস হবেই, যেটাকে মুড সুইং বলে। আবার হিস্টেরিক্যাল যে ডিসপোজিশন গুলো থাকে, যেটা আমরা কমনলি শুনি আমাদের মেডিকেতে পড়ি। তারপর ওভারিন সিস্টের কথা তো বললামই, যার জন্য আজকের ক্লাস। ওভারিতে অনেকগুলো সিস্ট হওয়া, লো সেক্স ড্রাইভ, ফেটিগ মানে হচ্ছে এখানে একদম হয়ে যায়, বার্ন আউট, খুব হওয়া, নেতিয়ে পড়া, এটাকে ফেটিগ বলে। আর একনি তো আমরা একটু আগে দেখলাম, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়া, যেটার জন্য মডার্ন মেডিসিন মেটফর্মিন দিয়ে থাকে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়েও আমি কথা বললাম। ইরেগুলার অর মিসড পিরিয়ডস মানে হচ্ছে হয়তো দেখা যায় এক মাসে দুবার হয়ে গেল, নয়তো এক পিরিয়ডের থেকে আরেক পিরিয়ডের মাঝখানে সময় স্পটিং হয়ে গেল, আর নয়তো মিসড পিরিয়ড মানে এমিনোরিয়াও চলে আসতে পারে, এরকমটাও হতে পারে। তার পরবর্তীতে আসে ইনফার্টিলিটি, কারণ মেন্সেস যদি ঠিক না থাকে, এনোভুলেশন যদি হয়, সেক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করবেই, এটাই স্বাভাবিক। তো এইভাবে করে সিমটম গুলা যখন পেশেন্ট এসে আমাদের সামনে বলে, তখনও কিন্তু আমরা গেস করতে পারি যে এই পেশেন্টের সমূহ অসুখ বা কি হতে পারে বা কি হয়েছে আমরা আন্দাজ করতে পারি। তারপরে রিস্ক ফ্যাক্টরে যদি যাই, যেমন আমরা একটু আগে যেটা বলছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া, তো এই পেশেন্টদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সেস বেড়ে যায়, হার্ট ডিজিজ হওয়ারও রেট বেড়ে যায়, হাই ব্লাড প্রেশার তো সাথে থাকেই, অ্যাবনর্মাল কোলেস্টেরল, এদের যখন আমরা লিপিড করতে দেই তখন দেখা যায় তাদের কোলেস্টেরল লেভেলটাও অ্যাবনর্মাল থাকে, যেটা এলডিএল এইচডিএল এগুলোর মধ্যে একটা ইমব্যালেন্স চলে আসে, যেটা বেশি থাকার কথা সেটা কম থাকে, যেটা কম থাকার কথা সেটা বেশি থাকে। আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, যেটা নাকি পরবর্তীতে, যদিও বলা হয় যে এগুলা বিনাইন না, সিস্টগুলা অতটা রিস্কি না, তারপরেও দেখা যায়
যে অন্যান্য ফ্যাক্টর যদি মানে কোমরবিডিটি যদি থাকে সেক্ষেত্রে ক্যান্সারের দিকেও যেতে পারে। এটা একেবারে যে হবে না এরকম বলা যায় না, কারণ এটার সাথে তো অনেক হরমোনের রিলিজিং ফ্যাক্টরস থাকে, তখন এটা ক্যান্সারের দিকেও যেতে পারে। আমরা ডায়াগনোসিস কিভাবে করব? পেশেন্ট আসলে তো যখন যদি পেশেন্ট রিপোর্টস করিয়ে আসে বা মেডিকেশন আগে নিয়েছিল, অ্যালোপ্যাথি দেখিয়েছিল, এরকম যদি হয় তাহলে তো তারা ওইখানে যদি ভালো রেজাল্ট না আসে তখনই কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টরা হোমিওপ্যাথিতে চলে আসে। তো তখন তো তারা ম্যাক্সিমাম রিপোর্টস নিয়ে আসেন, আমরা রিপোর্টস দেখলেও বুঝতে পারি যে তার কি কি মানে করানো হয়েছে আর কি কি লাগতে পারে বা করানো দরকার সেটা দেখে আমরা টেস্ট দিব। কিন্তু যদি না করে আসে তখন আমরা কি দিব? প্রাইমারিলি সিবিসি। আমরা যখন টেস্ট লিখবো তখন সিবিসি থাকবেই, সিবিসিটা কখনোই আমরা বাদ দিব না, সেটা যে কোনো অসুখ হোক সিবিসি থাকবে। কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা দেখবই। তারপরে থাকতে থাকতে হবে কি ইউএসজি, আলট্রাসোনোগ্রাফি, আর যেটা টিবিএস এর মাধ্যমেও করা সম্ভব ফলিকুলোমেট্রি। এইটা আবার হচ্ছে অনেক সময় প্রেগনেন্সি যখন হয় না তখন ডাক্তাররা টেস্ট করতে দেন যে ফলিকুলগুলা কোন পর্যায়ে আছে, কোনটা কতটুকু ম্যাচিউর আছে, ওইটা মেপে দেওয়ার জন্য ফলিকুলোমেট্রিটা করানো হয়। এটা আবার করানো হয় হচ্ছে পিরিয়ডস এর 11তম দিনে, এটার নিয়ম আছে। আচ্ছা যাক, এটা যদি যেহেতু আমরা ওই প্রেগনেন্সির ক্ষেত্রে যাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটার এইভাবে টেস্ট না দিলেও ফলিকুলোমেট্রিও যদি করতে দেই তখনও আমরা দেখতে পাবো যে ওইখানে সিস্টের পরিমাণ কি রকম বা সিস্ট আছে কিনা। আচ্ছা, তারপর ব্লাড গ্লুকোজ মানে হচ্ছে আমরা যে ডায়াবেটিস চেক করা, এখানে আমরা HbA1c দিতে পারি। কারণ একটা পেশেন্ট যখন আসে একদিন দুই দিনে তো এই সিমটমস গুলো আসে না, বেশ অনেক সময় নিয়ে অনেক অনেক দিন ধরে আস্তে আস্তে গ্রো করে করেই না এই সিমটম গুলো শো করতে থাকে একটা একটা করে। তো এই জন্য আমরা HbA1c-টা করতে দিতে পারি, অথবা ফাস্টিং ব্লাড গ্লুকোজ, অথবা খাওয়া 2 ঘন্টা পরে যেটা এটাও দেখতে পারি। আর দিতে পারি লিপিড প্রোফাইল, একটু আগে যেমন বললাম না যে অ্যাবনর্মাল কোলেস্টেরল, কোলেস্টেরলের সাথে কিন্তু টেস্টোস্টেরনের রিলেশন আছে, কোলেস্টেরলের সাথে ইস্ট্রোজেনের রিলেশন আছে। এই কারণে আমরা লিপিডটাও দেখবো, লিপিড প্রোফাইলের মধ্যে টোটাল কোলেস্টেরল লেভেলটা দেখানো হয়। তো এখানে কি থাকতে পারে? এসডিএল এলডিএলটা আমরা দেখতে পারবো এখানে কোনো ইমব্যালেন্স আছে কিনা। এগুলো থাকেই, দেখা যায় যে পিসিওএস পেশেন্টদের লিপিড প্রোফাইল কখনোই ভালো দেখায় না, একটু উল্টাপাল্টা থাকে। ট্রিটমেন্ট যদি মডার্ন মেডিকেশনে যায় তখন তাদেরকে ওসিপি দেওয়া হয়। ট্রিটমেন্টের ক্ষেত্রে ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা দেওয়া হয় কি জন্য? কারণ ওই যে এমিনোরিয়া চলে আসে, এটাকে রেগুলেশনে আনার জন্য ওসিপি দেওয়া হয়। ওসিপি কি করে? ওরাল কন্ট্রাসেপটিভ পিল কি করে? এস্ট্রোজেন, তারপর প্রোজেস্টেরন, এইগুলাকে কি বলে এটাকে সাপ্লাই, হরমোন সাপ্লাই করে, করার মাধ্যমে মহিলাদের এই মেনস্ট্রুয়েশনটা রেগুলেশনে আনে। তো ওই সময় কিন্তু যদি পেশেন্ট যদি হয় ডাক্তার থেকে জেনে নেয় যে ওসিপি খাওয়ার ইফেক্ট সাইড ইফেক্ট কি থাকতে পারে, কেন খাচ্ছি জেনে নেয়। কিন্তু যদি না জানে সেক্ষেত্রে আমাদেরও একটু জানানো দরকার যে এটা খেলে পরেও কিন্তু তখন কিন্তু কনসিভ সে করতে পারবে না। সে যদি চেষ্টা করতে থাকে যে না একদিকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি আর একদিকে চেষ্টা করি কনসিভ, না হবে না, কারণ ওটা দিয়েছেই যেন না হয়, কনসেপশন যেন না হয়। তারপরে আসতেছে মেটফরমিন। মেটফরমিন জাতীয় ওষুধ, এটা দেওয়া হয় যে এই পিসিওএস এর জন্য তার যে ইনসুলিন রেজিস্ট্যান্সি চলে আসছে, এটার জন্য মেটফরমিন দেওয়া হয় যেন ওইটার একটা ব্যালেন্স আসে। আর হরমোন থেরাপি, এটা তো অ্যালোপ্যাথদের জন্য দেখা যায় যে ফিমেল যে কোনো ডিসঅর্ডারেই তারা হরমোন থেরাপিটা প্রেফার করেন বেশি। তো এই ট্রিটমেন্টগুলো কিন্তু তারা আমাদের কাছে নেওয়ার পরেই আসে, আমাদের কাছে আসেন যখন তখন দেখা যায় এগুলো ট্রিটমেন্ট তারা নিয়ে আসেন। এই কথাটা কেন বারবার মানে 2বার বললাম, এটা পরে যখন আমরা কেস আলোচনা করব তখন দেখব। তো কি কি দেওয়া হয়? ওসিপি, মেটফরমিন জাতীয় ওষুধ আর হরমোন থেরাপি তো দেয়। এবার আমরা দেখি হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স। এইখানে প্রথমে যেই 3টা মেডিসিন, আয়োডাম, প্লাটিনাম আর হচ্ছে সিলিকা, এই এই 3টা মেডিসিন আমরা যদি রেপার্টরি করি তখন দেখা যায় এগুলো সুপার গ্রেডে।
তো এইখানে এই ৩টা মেডিসিনই কিন্তু আমাদের এই হোমিও স্টাডিতে আমাদের শ্রদ্ধেয় স্যারগণ নিয়েছিলেন। আয়োডাম যেমন আমার যতটুকু মনে পড়ে ইশরাত হোসেন লিপ্টন স্যার নিয়েছিলেন, প্লাটিনাম করিয়েছিলেন আমাদের ডাক্তার রাশেদুজ্জামান স্যার, আর সিলিকাও সম্ভবত আমাদের ইশরাত স্যার করেছিলেন। এপিসমেল করেছিলেন হয়তো আমাদের সুজিত মল্লিক স্যার। আমি এটা বলার কারণ হচ্ছে, আমি তো এখানে সবগুলা মেডিসিন নিয়ে এত আলোচনা করব না, যদিও থেরাপিউটিক্স বলা আছে, ১-২ লাইন বলা দরকার বা বলা উচিত ছিল। তো এখানে না বলে আমি এজন্য বলা, আপনারা চাইলে এই ক্লাসগুলা ওখান থেকে হোমিও স্টাডির যে ইউটিউব চ্যানেল ওখান থেকে শুনে নিতে পারবেন, ওখানে আরো ডিটেইলস, তাহলে ভালো হবে আপনাদের জন্য। তারপরে আরো দেখতে পাই কি এপিসমেল, অরাম। অরাম তো এই ক্ষেত্রে মানে পিসিওএস এর ক্ষেত্রে বা ওভারিয়ান অথবা ইউটেরাইন যে ফাইব্রয়েড হয় বা টিউমার হয়, এগুলোর ক্ষেত্রে অরামের খুব ভালো কাজ, খুব ভালো কাজ দেখা যায়। আমরা যখন ইউজ করি পেশেন্টদের ক্ষেত্রে তখন খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাই। তারপরে অরাম আয়োড। আর আয়োড নিয়ে কথাটা একটু বলি। আয়োডামের যেই পেশেন্টগুলা হয়, আয়োডামের পেশেন্টগুলা মূলত বেশ হ্যাংলা হয় আর অনেক শুকনা, মানে এক সময় দেখা যায় তারা বেশ ভালো স্বাস্থ্যবান থাকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওরা বেশ শুকিয়ে যায় এবং তাদের না স্কিন কমপ্লেকশনটাও ডার্ক হয়ে যায়। এক সময় হয়তো খুব ভালো ছিল, ফেয়ার ছিল অথবা গ্লোই স্কিন ছিল, সেটা অনেক সময় দেখা যায় এরকম হয়ে যায়, ডার্ক স্কিন হয়ে যায়। তারপরে অরাম নিওনেট। অরাম নিওনেটের ক্লাসে সম্ভবত আমাদের পড়ানো হয়েছে, আমার ঠিক খেয়াল নাই। ববিস্টা, ববিস্টাও বেশ বড় ঔষধ, বিউফোরানা। আচ্ছা, আমি একটা মিনিটের জন্য একটু একটু লিভ নিচ্ছি, হ্যাঁ, না লিভ না, একটু মিউট হচ্ছি, আমি একটু পানি খেয়ে আসি। আমি দুঃখিত, সাময়িক ডিস্টারবেন্সের জন্য আমি দুঃখিত। শুনতে পাচ্ছেন? সেটাই, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি বলেন। আচ্ছা, আমরা একটু ববিস্টা নিয়ে কথা বলি। ববিস্টাতে কি থাকে? হেমোরেজিক টেন্ডেন্সি। এই যে পিসিওএস এর পেশেন্ট যারা আসে তাদেরও দেখা যায় রিটার্ডেড মেনস্ট্রুয়েশন হয়। তখন আমরা যদি ববিস্টার ক্যারেক্টারিস্টিক তার মধ্যে পাই, তখন কিন্তু আমরা মিলাবো, দেখব যে সে পেশেন্টের মধ্যে আমরা ববিস্টার কতটুকু পাই। যেমন ববিস্টাতে আরো কি কি থাকে? স্কিন ইরাপশন থাকে, অ্যাকনি থাকে, যেগুলা একটা পেশেন্ট পিসিওএস পেশেন্টের মধ্যে থাকে। তারপরে তার মধ্যে পাফি সোলেন যে ইডিমেটিক কন্ডিশন থাকে, এগুলোও থাকে। তারপরে আমরা যেই পা ফুলে গেলে যে ইডিমা বলি, সেখানে যে একটা ইনডেন্টেড যে একটা স্কিন থাকে, সেই স্কিনটাও আমরা এই ববিস্টার মধ্যে পাই। তখন যদি আমরা দেখি যে ববিস্টার ক্যারেক্টারিস্টিক পেশেন্টের সাথে মিলে যাচ্ছে, আমরা কিন্তু ববিস্টা তাকে দিয়ে আশা করা যায় যে তাকে রিলিফ দেওয়া যায় অথবা তাকে একটু সুস্থ করা যায়। একবারে পেশেন্ট আসবে আর একবারে ভালো হয়ে যাবে এরকমটা তো আসলে ভাবা যায় না। এগুলা যেহেতু লাইফস্টাইল ডিজিজ, আমাদেরকে তার ম্যানেজমেন্টও ঠিকভাবে দিতে হবে। তার যে খাবার দাবারের ব্যাপারটা, ডায়েট যে কন্ট্রোল করা বা চার্ট করে দেওয়া, সেগুলাকেও মিনিমাইজ করে এনে দিতে হবে। তারপর তার যেই এক্সারসাইজ করাটা, যে তার যে ওয়েট লস হচ্ছে না, তার যে খালি গেইনই হচ্ছে, এটা কেন হচ্ছে না, কমছে না কেন, সেক্ষেত্রে এক্সারসাইজের ক্ষেত্রটাও আমাদেরকে বুঝাই দিতে হবে।
দরকারে তাদেরকে অন্য জায়গায় যেমন জিমে রেফার করা, তারপরে ডায়েটিশিয়ানের কাছে রেফার করা, এগুলো আমরা করব। কারণ একা তো সব সম্ভব না। আমরা যখন দেখব যে না শুধু মেডিকেশনে হচ্ছে না, তখন তা আমরা বাকি দিকগুলো দেখবো বা রেফার করব। আচ্ছা, এটা গেল। এখন আমরা দেখি এখানে আরো কি আছে। বিউফো আছে। বিউফোরানোতে এপিলেপটিক একটা কন্ডিশন থাকে। এখানেও কিন্তু এই যে ঘুরে ফিরে দেখা যায় যে ব্রেইনের সাথে ফাংশন করে, অথবা ব্রেইনের যেই হরমোনগুলা রিলিজিং হয়, এইগুলার মধ্যে ডিসফাংশন আসলেই কিন্তু অল্প স্বল্প এরকম ঝামেলা, অথবা ব্রেইনে যদি কোনো আঘাত থাকে, এগুলা হয়েই থাকে। বিউফোরানো তো বেশ অনেক বড় মেডিসিন, এটার বেলায় আর কিছু বললাম না। আশা করি আমাদের ক্লাসে অন্যান্য স্যারেরা হয়তো কোনো এক সময় নেবেন, তখন আমরা আরো ভালো করে শিখে নেব। পলিসিনথিস, পলিসিনথিসের এটাও অনেক সময় বলা হয় যে ফিমেল মেডিসিন। পলিসিনথের পেশেন্টরাও অনেক মনের মধ্যে অনেক রাগ পুষে রাখে, কিন্তু বলে না, কষ্ট পায় বলে না, এই জিনিসগুলো পলিসিনথের মধ্যে কিন্তু। আর তার যে ইন্ডিগনেশন, এগুলা এগুলো বেশ প্রমিনেন্ট। তারপরে আসে ক্যালিবাইক্রম। ক্যালিবাইক্রমের মধ্যে আমরা কি পাই? ক্যালিবাইক্রমের মধ্যে পাঞ্চিং ওল থাকে। এই জিনিসটা যেন আমরা একদম উম, মানে সবসময় এই ক্যালিবাইক্রমের কথা আসলে যেন এই কথাটা মাথায় চলে আসে। আচ্ছা, এটা গেল। এছাড়াও ক্যালির যে ক্যারেক্টারিস্টিক, যে ইয়ে থাকে, ডগমেটিক থাকে, তারা যে ঐতিহ্যকে ধরে রাখার যে একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে, এবং তারা অনেক রিজিড থাকে। এই জিনিসগুলো আমরা পেশেন্টের মধ্যে পাই। আর পেশেন্টকে সময় দিলে তারা অনেক অনেক কথা বলে, অনেক কথা বলে। ওই কথাগুলা থেকে আমরা সবগুলা জেনে যাই যে তার ক্যারেক্টারটা কিরকম। তো যখন কেস নিব আমরা, তখন আমরা অনেক সময় নিয়ে কেস নিব। এইসব পেশেন্টদের ভেতরে অনেক চাপা, অনেক থাকে, কি বলে, সাপ্রেশন থাকে। এই সাপ্রেশন গুলা যেন আমরা বের করে আনতে পারি, জানতে পারি, তখনই ওষুধটা বিশেষত কাজও করে খুব ভালো। তারপরে আসে ল্যাকেসিস। ল্যাকেসিস তো আমরা খুব ভালো জানি। তারপরে লাইকো। এই মেডিসিন দুটোও কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যারগণ নিয়েছেন, আমাদের হোমিও স্টাডিতে নিয়েছেন, এগুলো আমরা শুনে নিব। মেডোইনাম করিয়েছিলেন আমাদের আশরাফুল হক স্যার। তারপরে আসে মিউরেক্স, পালসেটিলা। এই যে পালসেটিলা খুবই কমনলি ইউজড মেডিসিন। কমনলি ইউজড হলেও দেখা যায় মিস ইউজড হয়, কিন্তু পালসেটিলা মেয়েদের বা মহিলাদের খুব ভালো একটা মেডিসিন। এটাও এই হরমোনাল ডিসব্যালেন্সে খুব ভালো কাজ করে। আর সেই সাথে যে পিসিওএস এর যে প্রবলেম, সেগুলোও কমিয়ে আনতে সাহায্য করে। রোডোডেনড্রন, তারপর রাস্টাক্স, সেবাইনা। সেবাইনাটাও বেশ অনেক বড় মেডিসিন এইসব ক্ষেত্রে। সিস্টিক কন্ডিশনে খুব ভালো কাজ করে। সেবাইনার যেই সিমটমগুলা, যেই মেন্টাল কন্ডিশন, এগুলো মিলে গেলে সেবাইনা একদম ম্যাজিকের মতো কাজ করে এইসব সিস্টের ক্ষেত্রে। আর আসতেছে, শেষে রাখলাম সিফিলিনাম। যেহেতু এত ডিসব্যালেন্স, তো সবগুলার যেই ব্যালেন্সিং করা, সিফিলিনাম কিন্তু এই ক্ষেত্রে হেল্প করতে পারে। আচ্ছা, এই গেল আমাদের হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স। আমরা একটা কেস দেখি। এটা আমার আমার করা কেস। এখানে কেস নাম্বার 1-এ দেখি ফাহিয়া। মেয়েটার নাম হচ্ছে ফাহিয়া, বয়স 24। তো 24 বছরের মেয়ে, বিয়ে হয়নি তখনও। যখন আমার কাছে আসছিল তখন বিয়ে হয়নি। তার যে মেইন প্রবলেমগুলা, সেগুলো নিয়ে আসছে। সে পিসিওডি ছিল, এমিনোরিয়া ছিল, হেয়ার ফল, আর বডি ইচিং ছিল। তো এই তার মানে চিফ কমপ্লেইন ছিল এই 4টা। কারণ টেস্ট করে আসছে। আর আমি তো প্রথমে বলেছিলাম যে অন্যান্য ডাক্তার হয়ে বা যে মডার্ন যে মেডিকেশন, এগুলা করে তারপরেই হোমিওপ্যাথদের কাছে আসে। তো এই মেয়েও সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আসছে। কিন্তু ওইখানে যেহেতু ওসিপি দেয়, তো ওটা যদি বন্ধ করে, তখন আবার এমিনোরিয়া দেখা দেয়। ওটা স্টার্ট করলে আবার মেনস্ট্রুয়েশন প্রত্যেক মাসে হচ্ছে। তো যখন এটা বন্ধ করে দিলে মিন্স বন্ধ হয়ে যাচ্ছে, আর ভাবলো যে না, ওইখানে যেহেতু হচ্ছে না, আচ্ছা এবার একটু হোমিওপ্যাথি ট্রাই করি। আসলেন, তো ওনার সমস্যা ছিল পিসিওডি, এমিনোরিয়া, হেয়ার ফল, চুল পড়ে যাচ্ছিল। বলছে ম্যাডাম, আমার চুল সামনে দেখেন, কপাল কত বড় হয়ে যাচ্ছে, এরকম বলল। তার আর ছিল বডি ইচিং। মেয়েটা ছিল, এটা এটা আমার 2022-এর কেস। মেয়েটার চুল পড়ে যাচ্ছে, খুব তার মন খারাপ, আর সেই সাথে তার শরীর চুলকায়। ওই যে আমি কোথায় বসতে গেলে দেখা যায় আমার মানে খুব সচেতন থাকতে হয় যে আমি গা চুলকাচ্ছে,
কে কি ভাবলো, কিভাবে চুলকায়, এরকম একটা এম্বারেসিং সিচুয়েশন। আচ্ছা, তো ও যখন আসছে আমার কাছে, তো আমি তাকে প্রথম সবকিছু দেখার পরে আমি দেখলাম সে হচ্ছে আর্সেনিক পেশেন্ট, একদম আপাদমস্তক একটা আর্সেনিক পেশেন্ট। তো আমি ওই আগে তো এই চিন্তা করেই ট্রিটমেন্টটা করতাম যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিলে হয়তো খুব তাড়াতাড়ি আমি রেজাল্ট পাবো। কিন্তু হচ্ছে আমি যখন তাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিলাম, যেহেতু সে আর্সেনিক পেশেন্ট, তার কোনো কিছুই গেল না, শুধু একটু বডি চিন্তা কমেছিল, আর কিছু না। সেই সাথে আরো নিয়ে আসছে চোখ জ্বালা পোড়া, তারপর তার সকালে ঘুম থেকে উঠলে পরে তার দুর্বলতা, পরবর্তীতে যখন দ্বিতীয় ভিজিটে আসলো না, তখন সাথে এইগুলো চলে আসে। শুধু কমলো তো কি, সেটা হচ্ছে বডি ইচিং। পরে তার কেস আমি আবার নিলাম, আবার নেওয়ার পরে তখন দেখলাম যে না, আমাকে তো এই কনস্টিটিউশন দেখে যদি আমি আপাতত ট্রিটমেন্ট দেই, যেহেতু রেজাল্ট আসতেছে না, আমাকে ক্লিনিক্যালি দেখতে হবে। তখন তাকে আমি ক্লিনিক্যাল এই যে পিসিওডি ছিল, যে এমিনোরিয়া ছিল, এগুলো দেখে সেই সাথে সে কিন্তু 3-4 সাইকেল এরকম ওসিপি খেয়ে আসছে। তো এইগুলোরও তো একটা ইফেক্ট রয়ে গেছে। এইগুলা যদি আমি না সরাতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি তাকে ভালো কোনোভাবে মানে একটা রেজাল্ট দিতে পারবো না, সে অসুস্থের দিকে যাবে না। পরে তাকে আমি প্রথমত শুরু করলাম যে আর্সেনিক দিয়ে যখন কাজ হলো না, আমি তাকে নাক্সবম দিয়ে শুরু করি। নাক্সবম দেওয়ার পরে যখন সে মানে এরকম যখন তার ফ্রিকোয়েন্ট আসা শুরু হয়েছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ ভিজিটে আস্তে 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 দেখা গেল মেয়েটার বয়স হলো তো তখন 24 ছিল। তো মেয়েটার চিন্তা একটাই ছিল যে তার বিয়ে কবে হবে আর বিয়ে কেন হচ্ছে না, এই একটা তার চিন্তা ছিল। এটা সে কারোর কাছে বলতেও পারছিল না, শেয়ারও করতে পারছিল না। বাবা মাও যেন মনে হচ্ছে যে এই দিকটা খেয়াল দিচ্ছে না। তো এই জন্য সে সব সময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকতো। আর আর এই চিন্তাটা মেয়েদের কখন আসে, এটা নিশ্চয়ই এখানে উপস্থিত যারা আছেন সবাই বুঝতে পারতেছেন। তো এই যে এইজ হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে যেন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তার জন্য কেউ পাত্র দেখছে না। এইগুলা নিয়ে সে ভাবতে যেন বুড়ি হয়ে যাচ্ছে, তার এই একটা চিন্তা ছিল। আর বাসায় যে বাবা মা তাকে কেয়ার দিবে তা না, উল্টা আরো তাকে মানে প্রেশার দেওয়া হতো যে পড়ালেখা ভালো করে করো, পড়ালেখা ভালো করো, তোমাকে জব করতে হবে, কিছু একটা করতে হবে, এইরকম ছিল তার বাবা মায়ের অ্যাটিটিউড। তো এই পর্যায়ে যখন এইভাবে কেস আস্তে আস্তে যাচ্ছে, আর সেই সাথে তো ইয়ে ছিলই, ওসিপির একটা হিস্ট্রি ছিলই। পরে তাকে আমি ফলিকুলি নাম দিই। এটা মনে হয় সম্ভবত প্রায় 8-10 ভিজিট পরে, বেশ অনেকদিন পেশেন্ট ছিল। তারপরে যখন ফলিকুলিনাম দিলাম, তারপর যখন এর মাঝে 2বার আমি আল্ট্রাসাউন্ড করানোতে দেখা গেছে যে কমে আসতেছে, কিন্তু যাচ্ছে না, টোটালি যাচ্ছে না। পরে যখন ফলিকুলিনাম দেই, তারপরে প্রায় 3 মাস পরে সম্ভবত ইউএসজি করানোর পরে দেখা গেল যে না, তার ওই বড় বড় যে সিস্ট গুলা ছিল, যার জন্য ওভারি গুলো প্রমিনেন্ট হয়েছিল, এগুলো ছোট হয়ে আসছে, বেশ অনেক ছোট হয়ে আসছে। রিসেন্ট এই রোজারিদের পরেই সম্ভবত 17 তারিখ, হ্যাঁ 17 তারিখ মেয়েটার বিয়ে হয়েছে। তো এই ছিল হচ্ছে ফাহিয়ার কেস। এইভাবে করে তাকে ট্রিটমেন্ট দিয়ে এই পর্যন্ত লাস্ট আমি তাকে এই ফলিকুলিনাম দিই। আচ্ছা, তারপরে কেস নাম্বার 2 তে আসি। এটা হচ্ছে 20 বছরের একটা মেয়ে, নাম আনিশা। আনিশা দেখতে, তার যেই চিফ কমপ্লেন্ট গুলা সেগুলা ছিল ওবেসিটি, বেশ হেলদি, বয়স 20 কিন্তু হেলদি ছিল। মানে ওই মেয়েটাকে দেখলে পরে কেউ বলবে না যে তার বয়স 20, তাকে দেখতে মনে হতো যেন ভার্সিটি পড়ছে বা পড়া শেষ, এইরকম দেখতে লাগতো। কারণ ওবেস বাচ্চাদের দেখলে কিন্তু, বাচ্চা বা মানুষকে দেখলে কিন্তু বয়সের থেকে একটু বেশি বয়স্ক লাগে, আর সেই সাথে চেহারার যে সুইটনেস থাকে সেগুলো কিন্তু আর থাকে না, নষ্ট হয়ে যায়। তো মেয়েটা ছিল ওবেস, আর ওর সাথে ছিল তার ফেসে অনেক একনি ছিল, ইরেগুলার পিরিয়ড তো থাকবেই, আর ছিল হার্সুটিজম। আমরা তো একনি আর হার্সুটিজম দেখে আসছি। তো এইখানে এই মেয়ের এগুলা ছিল। তারপর আমি প্রথমেই তাকে বললাম যে আমাকে আগে টেস্ট করে এনে দেখাও, তোমার কন্ডিশন আগে আমি দেখি কি অবস্থা আছে। তো তাকে টেস্ট দেওয়ার পরে দেখা গেল তার মধ্যে পিসিওএস তো ছিলই, তার আরো যেই ইরেগুলার পিরিয়ড ছিল
এই মেনস্ট্রুয়েশনের জন্য তার ইউট্রাসেও বেশ বেশ অনেক প্রবলেম ছিল, যেটা তার এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামের সাথে মিক্সড হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, বেশ সিরিয়াস কন্ডিশন ছিল। তো ওই মেয়েটা যখন আসলো, এই কন্ডিশন দেখে তাকে টেস্ট করালাম, রিপোর্টস এরকম আসছে, রিপোর্ট দেখে মানে ভয় পাওয়ার মতো অবস্থা। আর মেয়েটা দেখতে ছিল টোটালি ক্যালকেরিয়াকার। তো এটা এটা আমার সম্ভবত 23-এর একটা পেশেন্ট, 2023 সালের। তো তখন কিন্তু আমি আর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট তাকে দেইনি, কারণ আগের বারের যেই প্রবলেম ছিল, শুধু একটা দুইটা তো না, এরকম অনেক কেস থাকে, আমরা বলে ফেলি যে কনস্টিটিউশন দেখে ট্রিটমেন্ট দিলেই হয়ে যায়, না হয় না। অনেক সময় হয়ে যায় যদি তার অন্যান্য মরবিডিটি যদি কম থাকে, যে অন্যান্য প্রবলেমগুলো কম থাকে, আর প্রবলেম যে স্টার্টিং এ যদি চলে আসে, তখন হয়তো বা দেখা যায় যে তার প্রবলেমটা এক দুবার মেডিসিনেই চলে যায়। কিন্তু যখন এই পেশেন্ট অনেক লেট করে আসে, অনেক 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 বেশি সমস্যা নিয়ে আসে, তখন কিন্তু ওই এক দুই ডোজে ম্যাজিকের মতো কাজ হয় বলে আমার মনে হয়। তো ওই মেয়েটাকে আমি যখন হিস্ট্রি নিতে থাকি, তার হিস্ট্রির মধ্যে আমি পেলাম যে সে ইয়ে করে খাবার দাবারের ক্ষেত্রে, যে মেয়ের মা বলতেছে খাবার দাবারের ক্ষেত্রে সে কোনো বাধা মানে না, একেবারেই বাধা মানে না, যা সামনে পায় সবই খেতে থাকে। মা বলে যে না করলে, বকা দিলে, ইনসাল্ট করলেও কোনো কাজ হয় না, এত পরিমাণে খায়। তাহলে এখানে কিন্তু তখন অবশ্য তাকে আমি HbA1c করতে দেইনি। এখন যখন আমরা আরো দিন দিন যখন এগুলা জার্নালগুলা পড়তে থাকি, কারণ মডার্ন সায়েন্স তো চেঞ্জ হইতেই থাকে, আরো নতুন নতুন কিছু বের হইতেই থাকে। এগুলোর সাথে যদি আমরা অ্যাটাচ থাকি, তাহলে আমরা জানতে থাকবো, আরো আরো নতুন নতুন দ্বার খুলতেই থাকে। তো এইখানে যখন তখন আমি তাকে দেই নেই, কি বলে এটাকে, HbA1c বা যে ব্লাড সুগার চেক করার জন্য, তার গ্লুকোজ চেক করার জন্য আমি তাকে দেইনি। এখন হলে আমি ঠিকই তাকে দিতাম। তো ওই মেয়ে এত খাবার খায়, বাচ্চার মা বলতেছে, মেয়ের মা বলতেছে যে না, তাকে কোনোভাবে খাবার থেকে কমানো যায় না। তখন কি আর করার, তাকে ডায়েটিশিয়ানের কাছে আমি রেফার করি। ওখানে ডায়েট চার্ট দেয়, এখন কতটুকু মেনটেন করে সেটা আমি জানি না, কিন্তু মেয়েটা, আমি যে মেডিকেশন যে শুরু করলাম, মেয়েটা কিন্তু ধীরে 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 যে তার যে মেনস্ট্রুয়াল যে প্রবলেম গুলা ছিল, ওগুলা কমে আসছে, অনেক কমে আসছে। এখন তো বেশ ভালো আছে। তো ওকে আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে, ওকেও নাক্স দিয়েই শুরু করি আমি। নাক্স দেওয়ার কারণ ছিল যে ওই যে ইগুলা থাকে না, যে বিশেষত দেখা যায় যে যখনই কোনো ডাক্তারের কাছে গেল, বেশ অনেকগুলো ওষুধ খেয়ে আসছে, তখন দেখা যায় যে কেস নিতে গেলাম, তার মধ্যে আমি মেইন কোনো কিছু পাচ্ছি না। দেখতে ক্যালকেরিয়া হলে কি হবে, মেইন যেই জিনিসগুলা ধরে আমি তাকে ট্রিটমেন্ট দিব, সেটা আমি ধরতে পারতেছি না। তখন দেখা যায় তাকে আমি কিছুদিনের জন্য ফাইটামের মধ্যে রাখা, যে অন্য ওষুধ সব বন্ধ করে যদি আমি এক দুই ডোজ না দিয়ে দেই, তখন চলে আসে যেটা দিয়ে দেখে আমি তাকে ট্রিটমেন্টটা দিতে পারবো। তো এইভাবে করে এই মেয়েটার কিন্তু যে লাইনিং ছিল, এটাও সুন্দর হয়ে আসছে, পিরিয়ডটাও সুন্দর, বেশ ভালোর দিকে ছিল। আহ, মানে এক মাসে যে প্রত্যেক মাসে যে সাইকেল কমপ্লিট ক্লিয়ার হচ্ছিল তা না, কিন্তু হচ্ছিল তারটা, হয়তো 1.5 মাস পরে হচ্ছে, হয়তো 2 মাস পরে হচ্ছে, কিন্তু হচ্ছিল, যেটা আগে একেবারে হতোই না, অথবা হলে পরে খুব ঘন 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 হয়ে যেত, এরকম অবস্থা। কিন্তু হার্সুটিজমটা তার যাচ্ছিল না, এটা এখনো আছে, সম্ভবত আরো অনেকটা সময় লাগবে ট্রিটমেন্টে, আরো অনেক অনেক সময় লাগবে। তো এইখানে আমি যে ওষুধগুলোর কথা বললাম, এখানে তো আমরা রেপার্টরি করে এই মেডিসিন গুলা পাই, কিন্তু আরো সাথে যেই সারকোড গুলা লাগে, যেমন একটু আগে আমি ফলিকুলিনামের কথা বলছিলাম, ফলিকুলিনামটা এরকম সারকোড কিন্তু আমরা যারা সেমিনার অ্যাটেন্ড করছিলাম, ইমাম তৌফিক স্যারের সেমিনার অ্যাটেন্ড করছি, তারা আমরা এই সারকোড গুলা নিয়ে খুব ভালো করে জানি আশা করি। এছাড়াও আমাদের তারিক স্যার, ডাক্তার তারিক ইমাম স্যারের যে ইউটিউব চ্যানেল আছে, ওখানেও কিন্তু স্যারের সারকোডের উপরে বেশ কয়েকটা লেকচার আছে, ফলিকুলিনাম, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলার উপরে অনেক লেকচার আছে, ওগুলা শুনলে পরে দেখবো। এই 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 পেজটা আমি আবার এই স্লাইডটা আবার শো করার একটাই কারণ, যে এখানে যে মেডিসিন গুলো আমরা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু
প্রত্যেকটা মেডিসিনের মধ্যে মেন্টাল কন্ডিশন থাকেই থাকে। হয় কারো সুপারস্টিশন আছে, হয় কারো দেখা যাচ্ছে খুব মানে বাচ্চা বাচ্চা স্বভাব, বেশ বড় হয়ে গেছে, বাচ্চা বাচ্চা স্বভাব। আবার হয় কারো দেখা যাচ্ছে যে যেই পর্যায়ে এসে যেটুকু বোঝার কথা সেটুকু বুঝছে না, অথবা পারিবারিক ভাবে যে চাপটা থাকে, যে সেপারেশন, যেটা আমি প্রথম কেসের মধ্যে বলছি, যে একটা চাপা একটা অবস্থা থাকে, সেই কন্ডিশন গুলা কিন্তু গ্রো করতে থাকে। আর এই কন্ডিশন গুলার পরেই দেখা যায় যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড ঠিকভাবে কাজ করতে পারে না। আর সেই সাথে যে এনভায়রনমেন্টের কথা বলছি, যে অল ইন ওয়ান, যে আমি স্লাইডটা দেখিয়েছিলাম, একটু আবার যদি দেখি, যে অল ইন ওয়ান, এখানে এই স্লাইডটার মধ্যে দেখেন এনভায়রনমেন্টাল টক্সিন, তারপর জেনেটিক ডিসপোজিশন, গাট ডিসবায়োসিস, ডায়েট, লাইফস্টাইলের কথা তো আমি ডিটেলসে বললাম। এই মেডিসিন গুলার সাথে আমরা যখন ডায়েটটাও ঠিক করে দিব, যেমন আমরা জানি যে আমরা যখন খাবো তখন কিন্তু আমরা ভরপেট খাবো না, কি করব, 3 ভাগের 2 ভাগ খাবো আর 1 ভাগ ফাঁকা রাখবো। এই জিনিসটা যদি আমরা বুঝে যাই, তখন কিন্তু আমরা কখনোই এরকম বেশি খাবার কখনোই কনজিউম করব না, মানে করতে চাইবো না। কেন করব না? ওই যে আলটিমেটলি আমাদের লাইফস্টাইলটাকে নষ্ট করে, আমাদের ওবেজ বানিয়ে দেয়। তারপর এই এই খাবার একবার যখন মানুষের যেই ব্রেন যখন সিগন্যালিং বন্ধ করে দেয়, যে আমাদের যে ক্রেনিয়াল নার্ভ গুলো আছে, যে বেস নার্ভ যদি কখনো সিগন্যাল দেওয়া, স্টমাকে সিগন্যাল দেওয়া যদি বন্ধ করে দেয়, তখন কিন্তু ওই পেশেন্ট বা ওই মানুষটা এত খাবার খায় সে নিজেও জানে না যে তার পেট ভরে গেছে। এইভাবে ডিসব্যালেন্স গুলা হয়ে হয়ে দেখা যায় একটা পর্যায়ে মানুষ ওবেসিটির দিকে যায়। আর পিসিওএস এর সাথে ওবেসিটির তো বেশ অঙ্গাঙ্গি সম্পর্ক। এইখানে তখন আমরা এই পিসিওএস এর যে এই স্লাইডে, এটা নিচের অংশটা, যে রিপ্রোডাক্টিভ ফিচার্স এর অংশটা দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আবার দেখাচ্ছি। অলিগো অথবা অ্যানোভুলেশন মানে হচ্ছে কম হবে, অথবা অ্যানুলেশন মানে ওভুলেশন হবেই না, কনসিভ করে তো করে না। তো এই কনসিভ করা নিয়ে যে আরেকটা পেশেন্টের কথা বলি, মহিলা, নামটা ঠিক খেয়াল আসতেছে না। তো এই মহিলা আমার ওখানে যখন গেলেন, তখন আমি ওনার যে গোফের মতো যে অবস্থাটা, ওনার এটা খুব প্রমিনেন্ট ছিল। ওটা দেখেই আমি বুঝতে পারছি যে ওনার পিসিওএস আছে। তো ওনাকে টেস্ট করতে পাঠাই, টেস্টে তাই আসছে। আর ওনার ছিল পিসিওএস প্রবলেম ছিল। কিন্তু উনি কিছুদিন পরে, আমি তখন ট্রিটমেন্ট শুরু করি নাই, টেস্ট রিপোর্ট নিয়ে আসার আগেই উনি বললেন যে উনি কনসিভ করে গেছেন। ভালো কথা, কনসিভ করে গেছেন, তো আমি তাকে প্রেগন্যান্সি প্রোফাইল করতে দিলাম। কিন্তু উনি প্রেগন্যান্সি প্রোফাইল করেননি, করবেন না সম্ভবত, এরকম কিছু একটা। পরে কিছুদিন পরে আবার প্রায় 20-25 দিন পর উনি আসলেন। আসার পরে বলতেছে যে ওটা হয়ে গেছে, কি বলে, অ্যাবর্ট হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে। তো মিসক্যারেজ হওয়ার পরে, তখন মিসক্যারেজের পরে কিন্তু আর আমার কাছে আসেনি, তখন চলে গেছেন উনি অ্যালোপ্যাথির কাছে। ওখানে যখন টেস্ট করে, মানে ইউএসজি করলো, ইউএসজি করার পরে বলতেছে যে এই টিউবে কনসিভটা হয়েছিল, ওখানেই রয়ে গেছে, ওখান থেকে আর জিনিসটা ইতে আসতে পারেনি, ওভারিতে আসতে পারেনি, সরি, ইউট্রাসে আসতে পারেনি। কিন্তু যে পুরা যে সাইকেলটা থাকে, মানে মহিলাদের যে হরমোনাল সাইকেল থাকে, ওই সাইকেলের প্রভাবের কারণে দেখা গেছে ওই একটোপিক কন্ডিশনই ছিল না। তার মানে কি, এখানে তাকে দেখাচ্ছে কনসিভ করছে, কিন্তু সেটা কনসিভিং ছিল না। এটাও কিন্তু বেশ অনেক বড় একটা প্রবলেম। এরকম কেস আমি নিজে আরো দেখছি, এটা যদি আমি ট্রিটমেন্ট দেইনি, এরকম কেস আমি আরো দেখেছিলাম হাসপাতালে, যে মহিলার 7 মাসের প্রেগনেন্সি। তো উনি নিজে মেনস্ট্রুয়েশন আগে, মানে গ্রামের মহিলা তো, তো ওখানে উনি যখন ওনার এমএলএ শুরু হয়েছে, উনি ধরে নিয়েছেন যে উনি কনসিভ করছেন। করার পর একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে তার ফলে তখন টেস্ট করতে আসছে, আসার পরে সোনোলজিস্ট বলেছেন যে কোনো বাচ্চা নেই। এইরকম কেসও হয়। এইগুলা কেন হয়? সব কিন্তু সেই হরমোনের এই খেলা। আর যে ফিমেল হরমোন, এই এটা কি বলে রে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই ব্যাপারগুলো যদি আমরা বুঝে যাই, ক্লিনিক্যালি পেশেন্ট দেখা খুবই ইজি হয়ে আসে আমাদের কাছে।
তো এইখানে আমি এই স্লাইডটা একটু ডিটেলসে বলে দিলাম, পিটিউটারি হরমোনস নিয়ে তো আরো সুন্দর করে বললাম। আর এখানে হরমোনের যে কি বলে এটাকে ওভারির যে কন্ডিশনটা সেটাও দেখাই দিলাম। মোট কথা হচ্ছে আমাদের মহিলাদেরকে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর সেই সাথে খাবার দাবারের তো অবশ্যই আমাদের খেয়াল দিতে হবে। আর যখন আমরা পেশেন্টকে ম্যানেজমেন্ট দিব, হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি যখন ম্যানেজমেন্ট দিব, তখন তাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, এটা মেনটেন করতে হবে সপ্তাহে 5 দিন। এটারও কিন্তু নিয়ম আছে। মানুষ বলে মানে এমনি এমনি বলে ফেলে, কারণ সবাই তো দেখা যায় সবাই ডাক্তার, এরকম একটা কথা আছে না যে কোনো কিছু জিজ্ঞেস করছে মাথা ব্যথা মানে এইটা খাও ওটা খাও এরকম বলে ডাক্তার বলে। দুনিয়ার সবাই ডাক্তার, তো ওই দুনিয়ার সবাই ডাক্তার হলে যেমন বলে না যে 45 মিনিট ব্যায়াম করতে হবে, না এটা কিন্তু আসলে এক্সারসাইজ করার নিয়ম না। এক্সারসাইজ করার নিয়ম হচ্ছে যে আগে ওয়ার্ম আপ করতে হবে, যখন এক্সারসাইজ করার নিয়ম বা এক্সারসাইজ তখন থেকে 45 মিনিট করতে হয়। এটা হচ্ছে রুলস এক্সারসাইজের। সপ্তাহে 5 দিন 45 মিনিটস করে এক্সারসাইজ করতে হবে। আর ডায়েট ম্যানেজমেন্ট তো দিতেই হবে, এই জন্য তাকে ডায়েটিশিয়ানের কাছে অথবা নিউট্রিশনিস্টের কাছেও পাঠানো যেতে পারে যে কি খাবার তাকে খেতে হবে। সেই সাথে ভেজিটেরিয়ান হইতে হবে, আর হতে হবে তাকে যে প্রোটিন ইনটেক করাটা কমিয়ে আনতে হবে। সেই ক্ষেত্রে যে ইয়েগুলা সিডস গুলা যেমন বাদাম, অন্যান্য শস্য দানাগুলা এগুলার ইনটেক বাড়ায় দিতে হবে। কিন্তু যেই এনিম্যাল প্রোটিন গুলা মাংস থেকে যেগুলো আসে এইগুলা কমায় দিতে হবে। কমায় বলতে একদম বন্ধ করেই দিতে হবে এগুলো। কিন্তু কারণ হচ্ছে কি এখন আমরা যেমন বর্তমানে যে খাবারগুলা খাই, বিশেষত যদি আমরা পোলট্রি ফার্মের যে প্রোডাকশন গুলা হয়, যে মুরগিগুলা হয় বা যে খামারে যেই পশুগুলা পালন করা হয়, ম্যাক্সিমামকেই এস্ট্রোজেন পুশ করা হয়। তো এই এস্ট্রোজেনের কারণে দেখা যায় এরা অল্প বয়সে ফুলে ফেপে যায়। আর এদেরকে ইনটেক করার মাধ্যমেই হিউম্যান বডিতে এইগুলা যে হরমোনগুলা এগুলারও ডিসব্যালেন্স চলে আসে। তাহলে আমাদেরকে একটা পেশেন্ট যখন আমরা দেখব, যখন তাকে আমরা মেডিকেশন তো দিব, হোমিওপ্যাথিক মেডিকেশন তো দিব, সেই সাথে আমাদেরকে ম্যানেজমেন্ট দেখতে হবে, ডায়েট চার্ট করে দিতে হবে, এক্সারসাইজ কিভাবে করবে সেটাও দেখে দিতে হবে। আর সেই সাথে পেশেন্টকে অবশ্যই বলতে হবে যে এখন যেই টেস্ট যেই রিপোর্টগুলো করে আসছে এটা অনেকেই করতে চায় না, কিন্তু আমাদেরকে পেশেন্টকে বুঝায় বলতে হবে যেন পরবর্তীতে 1-1.5 মাস পর অথবা 2 মাস পরে যেন সেই টেস্টগুলো আবার করে। তার কি উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেটা জানার জন্য, দেখার জন্য হলে টেস্টগুলো আমাদেরকে আবার করতে দিতে হবে, প্রয়োজনে ইনসিস্ট করতে হবে। অনেক সময় দেখা যায় যে মডার্ন মেডিকেশনে গেলে ওখানে তো ওনারা না দেখে কথাই বলবেন না, কিন্তু আমাদের কাছে যখন আসে মনে হয় যেন ভেবেই আসে আমরা যেন বিশেষ কোনো আমরা পাওয়ার রাখি যেটা দিয়ে পেশেন্ট দেখলেই বুঝতে পারবো যে তার কোনো প্রবলেম হচ্ছে, আর সেই প্রবলেম অনুযায়ী আমরা ওষুধ দিয়ে দিলাম, এরকম মনে করে। কিন্তু না, এই ক্লিনিক্যাল ফিচার্স গুলার প্রয়োজন খুবই বেশি। এইসব ক্ষেত্রে বিশেষত যে হরমোনাল ইমব্যালেন্স গুলা FSH LH এগুলা যে রিলিজ হচ্ছে কি পরিমাণ হচ্ছে, হ্যাঁ এইগুলা দেখার জন্য অবশ্যই আমাদেরকে টেস্ট দিতে হবে। তো এই আজকের এই ক্লাসটা আমি এই পর্যন্ত করলাম। এই ক্ষেত্রে আর কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ।